নমস্কার, হেলথ লাইনে সবাইকে স্বাগত জানাই। হেলথ লাইন অর্থাৎ কিভাবে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, তার একটা দিশারি, তার নাম হেলথ লাইন। যদি আমরা সঠিক সময়ে বেশ কিছু জিনিস জেনে নিতে পারি, কি কি সমস্যা এবং তার সমাধান, তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকতে পারি। যেমন এই ধরুন না, বর্তমানে যেভাবে টেম্পারেচার বাড়ছে, বহু বছর ধরে আমরা শুনে আসছিলাম গ্লোবাল ওয়ার্মিং, এবং আজকের সময়টা দাঁড়িয়ে দেখুন বছর বছর টেম্পারেচারটা কিন্তু বেড়েই চলেছে সময়ের সাথে পাল্লা দিয়ে। এই যে একটা হাকপাক করা গরম, প্রত্যেকেই বুঝতে পারছি আমরা যে গরমের দিন, গরমের সময়টাই আমরা বেশিরভাগ আছি। যদিও বা ঋতুর পরিবর্তন রয়েছে, 6টা ঋতু রয়েছে, ঋতুর মধ্যে ঋতুচক্রে নানা রকম কিন্তু পরিবেশ বদলায় এবং তাপমাত্রাও বদলায়। বর্তমানে দেখা যাচ্ছে বেশিরভাগটাই আমরা গরমকালেই কাটাচ্ছি, গরমটাই বেশিরভাগটা থাকছে। বেশিরভাগ বছরের সময় 300 যে 65 দিন, সেই সময় দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগ সময় ফেস করছি গরমটাই। এখন আমরা গ্রীষ্মে রয়েছি এবং এই যে দাবদাহ প্রত্যেকটা মুহূর্তে, কখনো কখনো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে লু বইছে, গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন, হাঁকপাক করা গরম। কি করে এই গরমে সুস্থ থাকা যায়, নিজেদেরকে হেলদি রাখা যায়, নিজেদেরকে প্রোটেকশন দেওয়া যায়, নিজেরা অনেকটাই ভালো থাকা যায়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেটা বর্তমানে ভীষণ প্রয়োজন। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমরা একটু স্বস্তির শ্বাস যেন ফেলছি, একটু ঘুমাতে পারছে মানুষ, একটু সুস্থ বোধ করছে। পরক্ষণেই যখন আবার রোদ বেরোচ্ছে, তার এতটাই ছটা, এতটাই টেম্পারেচার, মানুষের একেবারে ত্রাহি ত্রাহি রব। সুতরাং আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, গরমে সুস্থ থাকার সহজ উপায়, এবং এই বিষয়ে যিনি বিশদে বলতে পারেন, তিনি একজন এক্সপার্ট, তিনি একজন বিশেষজ্ঞ, তিনি অবশ্যই একজন ডক্টর, যিনি মানুষের হেলথ সম্পর্কে খুব ভালোভাবে ওয়াকিবহল। তিনি আপনাকে একটা সঠিক পরামর্শ দিতে পারেন। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, জেনারেল সার্জন, কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তনী। প্রথমে অনেক স্বাগত ডক্টরকে, অনেক স্বাগত। নমস্কার, ধন্যবাদ সকলকে, আমার প্রীতি ও শুভেচ্ছা। ডক্টর, এই সময়টা, গরমটা সাংঘাতিক। প্রত্যেকটা মানুষ গরমে অত্যন্ত কষ্ট পাচ্ছেন। বিভিন্ন সময় শুনতে পাচ্ছি আমরা সানস্ট্রোক, তেমন খবর আসছে। পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে প্রথমে যেটা বিশেষ করে মানুষ একটা স্বস্তি খুঁজে বেড়ান, যে গরমে তারা কি করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বস্তি ফিরে পাবেন। তাই প্রথমেই জানতে চাইবো যে মাঝে মধ্যে বৃষ্টি আসছে, অথচ একটা ভ্যাপসা গরম, দিনে দিনে গরমটা কিন্তু বাড়ছে। এই গরমে সুস্থ থাকতে মানুষ কি করবে, আমরা কি করব? প্রথমেই বলে রাখি যে তুমি যে বললে ঋতুচক্রের ব্যাপারে, ঋতুচক্রে আমরা জানি যে 6টা ঋতু আছে, কিন্তু এখনকার এই পরিবেশ পরিস্থিতির নিরিখে দেখতে পড়ে দেখা যায় যে মোটামুটি 3টে ঋতু আমরা দেখতে পারি। একটা হচ্ছে গ্রীষ্ম, ভীষণভাবে বেশি মনে হয়, তারপরে বর্ষা আর শীত কিছুটা। তা আজকে আমি এই গ্রীষ্ম নিয়ে আলোচনার ব্যাপারটা আছে। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ একটা বিশ্ব উষ্ণায়নের একটা ব্যাপার চলে আসছে, এবং এটা ধরে নেওয়া হয়েছে, এবং এটা নিয়ে তো অনেক থিওরি বেরিয়ে গেছে। প্রত্যেক বছরই একটু একটু করে গরম আরও বাড়বে। তাহলে এবার গরম তো বাড়বে, কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে, কাজকর্ম সবই চালাতে হবে একদম। তো সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রা অন্তত এই ট্রপিক্যাল ক্লাইমেট, এইটা মাথায় রাখতে হবে। এখানে কিভাবে থাকলে পরে আমি মোটামুটি সুস্থভাবে থাকতে পারবো, এই গরমটাকে পেরিয়ে যেতে পারবো। তার কারণ আমাদের মধ্যে একটা সমস্যা দাঁড়ায়, তোমার কথা ওই যে বললে না, মাঝে মাঝে বৃষ্টি নামছে, আর্দ্রতাটা বড্ড বেশি বেড়ে যায়, তখন শরীরে ক্লান্তি এবং শরীরে আরও আনুষঙ্গিক যে অসুবিধাগুলো, সেগুলো আরও বেশি প্রকট হয়ে আসে। এবার বলি যে এই যে গরমকালে আমরা কিভাবে থাকবো, সেটা একটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার, একটা হচ্ছে পোশাক পরিচ্ছদের ব্যাপার। আমরা যারা ঘরে রয়েছে একরকম, যারা বাইরে বেরিয়ে কাজে যাচ্ছে তাদের মধ্যে আর এক রকম। কীভাবে কতটা যাওয়া যেতে পারে, এগুলো নিয়েই কিন্তু আলোচনা। একদম তাই ডক্টর। আজকের সময় বলি বা যে কোনো সময়, এই যে নেচারের পরিবর্তন, এটা আমাদের একেবারেই হাতে নেই। এই যে গরম এত বেড়েছে,
আমরা এটাকে তো এড়াতে পারবো না, কিন্তু আমাদের সুস্থ থাকতে হবে, এই ওয়েদার এই পরিবেশকে মাথায় রেখেই সুস্থ থাকতে হবে। সেই জায়গাটা থেকে আজকের আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক, যে কিভাবে সুস্থ থাকা যায়। খাওয়া দাওয়ার কথা যদি বলি, একদম প্রথমে আসি। খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, হুম, আমার অভিজ্ঞতা এবং নিজস্ব যেটা ধ্যান ধারণা আছে তাতে বলবো, আমাদের পরিবারে যে সেই মা ঠাকুমাদের সে একটা কথা যে গরমকালে ঠান্ডা ঠান্ডা খেতে হবে, হয়তো কথাটা হাসির উদ্রেক করে, কিন্তু তারা তাদের মতো করে বলে গেছে, কিন্তু কথাটা একদম সত্যি। শরীরকে ঠান্ডা রাখতে হবে, শরীরকে মোট কথা ঠান্ডা রাখতে হবে। এখন ঠান্ডা রাখতে হবে বলে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ডাক্তারবাবু ফ্রিজ আছে, ফ্রিজের জলটা আমি বাইরে থেকে ফিরে এসে ঢকঢক করে আমি ফ্রিজের জল খেয়ে নেবো, সো আপনি তো বলেছেন শরীর ঠান্ডা রাখতে হবে। ওটা কিন্তু নৈব চ, ওটা কিন্তু নয়। শরীর ঠান্ডা রাখতে হবে মানে খাওয়া দাওয়ার মধ্যে, খাদ্যাভ্যাসের মধ্যে এমন কিছু খাদ্য সামগ্রী আমি রাখবো যাতে করে পুরোপুরিভাবে আমার পুরো শরীরটাই যাতে একটু ঠান্ডার দিকে যেন থাকে, অর্থাৎ অত্যধিক গরমে যেন প্রকটীকরণ যেন না হয়ে যায়। তাই বলে আমার শরীর গরম রয়েছে, আমি ফ্রিজের জলটা ঢকঢক করে খেয়ে নিলাম, কিংবা ফ্রিজ থেকে ঠান্ডা পানীয় কিছু খেয়ে নিলাম, সেটাতে আমি ঠান্ডা করলাম, তাতে কিন্তু হলো না, তাতে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। অর্থাৎ আমরা যেটা বলি সর্দি গর্মি, সেটা কিন্তু আপনি নিয়ে ফেললেন। বাইরে থেকে, বা বাইরেটাই আগে বলছি, বাইরে থেকে ফিরে এসে আগে পাখার তলায় আগে সুস্থ হয়ে বসুন, বসে আগে নিজেকে একটু ঠান্ডা করুন, ঘামটা আগে মুছে নিন। যখন নিজেই বুঝতে পারছেন যে এবার অনেকটা আপনি এই গরমের তাপ থেকে অনেকটা নিজেকে মুক্ত করতে পেরেছেন, তখন যদি দরকার হয় ওই ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল খেতে আমি কখনোই বলবো না, তার সাথে একটু সাধারণ জলটা, একটু সাধারণ তাপমাত্রায় যে জলটা, সেটা একটু মিশিয়ে খেতে পারেন। কিন্তু মনে রাখতে হবে ততক্ষণে কিন্তু আপনার শরীরটা অনেকটাই ঠান্ডার দিকে এসে গেছে, অতটা গরম বোধ করছেন না তখন। 2 নম্বর, এবার আসুন রোজকার দৈনন্দিন খাবার। প্রথমেই বলবো বাড়ির খাওয়া খেতে, অর্থাৎ বাড়িতে যে রান্নাটা হচ্ছে, সাধারণভাবে আমরা যে রান্নাটা বাড়িতে আমাদের মা কিংবা স্ত্রী বোন যারা রান্না করে থাকেন, তারা যে রান্নাটা করছে, এই গরমের যে শাক সবজি যেটা পাওয়া যাচ্ছে, সেই যে সেটা দিয়ে যেটা রান্না করা হচ্ছে, সেই রান্নাটাই আমি খেতে বলবো। সেটা হয়তো সবসময় আপনার ভালো লাগবে না, কিন্তু মনে রাখবেন ভালো না লাগলেও কিছু কিছু জিনিস শরীর সুস্থ রাখতে আপনাকে করে যেতে হবে, তা নাহলে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়বেন। এবার আপনি বললেন ডাক্তারবাবু তাহলে বাইরের খাবার খেলে কি হবে? বাইরের খাবার বেশিরভাগটাই স্নেহ জাতীয়, অত্যন্ত গরম। আর একটা কথা বলি, বাইরের খাওয়া, আমাকে বলুন তো আপনারা কি বাইরের খাওয়া সবকটা একদম সুস্থ বিজ্ঞানসম্মতভাবে পান? বাইরে তো কাটা ফল বিক্রি হচ্ছে, আপনি খাবেন? আমি বলবো আপনাকে খেতে? কখনোই বলবো না, কিছুতেই না। আপনার যদি ফল খাওয়ার ইচ্ছে হয় বাড়িতে নিয়ে আসুন, বাড়িতে বলুন, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফল কেটে সেই ফলটা খান, তার উপকারিতা অনেক বেশি। এই জায়গাটা একটু ইন্টারেক্ট করছি ডক্টর, বলুন। কাটা ফল এই যে বাইরে খাওয়া, মানুষের মধ্যে দেখা যাচ্ছে প্রবণতা কিন্তু অনেক বেশি, কারণ ফল মানে একটা হেলদি খাবার। এবার মানুষ অনেককে বলতেও শুনেছি যে কি খেয়েছি না, একটু ফ্রুটস খেলাম, ফ্রুট স্যালাড কি, নানা রকম ফল একসাথে পাচ্ছি, এটা ফ্রুট স্যালাড খেলাম। বাইরে থেকে সামনে দাঁড়িয়ে কেটে দিচ্ছে ফ্রুট, সেক্ষেত্রে বাইরে থেকে সামনে কেটে দিচ্ছে, কারো সামনে চোখের সামনে ফলটা কেটে দিলেই সেটা কি ঠিকঠাক হয়ে গেল? বাইরের যে পরিবেশটা রয়েছে একদম উন্মুক্ত, তার মধ্যে ফল কেটে সে আমাকে দিক আর তৈরি করে রেখেই দিক, ধুলো বালি এই যে রয়েছে, সেটা তো ঠিক সঠিক পদ্ধতিতে হলো না। তাহলে সেই সঙ্গে সব কিছু নিয়ে আমার ভেতরে গেল,
ভেতরে এবার সমস্যা তৈরি হবার রাস্তাটা প্রসারিত হয়ে গেল। তার জন্যই বললাম বাইরের কাটা ফল আমি খেতে না করব। সেই ফলটাই, সে তরমুজ হোক, শশা হোক, আম হোক, কলা হোক, জাম হোক, জামরুল হোক, যাই হোক, বাড়িতে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে আপনি সেই বাড়ির সুন্দর পরিবেশে, যেখানটায় অনেকটাই স্বাস্থ্যসম্মত, বিধিসম্মত বলে আমরা মনে করি, সেখানে খান। কিন্তু আপনি কি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে বাইরে যে ফলওয়ালা যে ফল বিক্রি করছে, কেটে বিক্রি করছে, সে আমাকে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত, বিধিসম্মত উপায়ে সেটা দিচ্ছে? কখনোই না। তার জন্যই বলবো নয়। তো এই ফলের ব্যাপারটা যেমন মাথায় রাখতে হবে। ঘরের খাওয়া খেতে হবে, বাইরের খাবার সেটা যতই লোভনীয় হোক আর যতই সুস্বাদু হোক, অন্তত গ্রীষ্মকালে আমি আপনাকে তার থেকে বিরত থাকতে বলবো। কেন? একেতে তো এই গ্রীষ্মকালে শরীর একেবারেই কেমন হয়ে থাকে, সবাই পরিশ্রম করছে, কাজের নিরিখে সবাই দৌড়চ্ছে, শরীর গরম হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে রয়েছে। তারপরে মানুষের আজকাল ওই ইংরেজিতে একটা কথা বলে না, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, মানুষের অনেক বেড়ে গেছে। কাজে তার সমস্যা আছে। তার মধ্যে বাইরের থেকে আমরা বেশিরভাগ শুনতে পাই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, খুব চট করে পাওয়া যায়, ভালোও লাগে খেতে, পেটটাও ভরে, কিন্তু ভুলে গেলে চলবে না। ওই যে আবার যে বললাম, আপনার সিস্টেমে কিন্তু রোগের আধিক্য বারবার রাস্তাটা প্রসারিত হয়ে গেল। ওগুলো থেকে আমি বিরত থাকতে বলবো একদম। ওটার থেকে অন্তত গ্রীষ্মকালে আপনি বিরত থাকুন। আর একটা কথা এই সাথে বলবো, আমাদের ছেলেবেলায় দেখেছি, এখন আর অতটা দেখি না, কিন্তু তা হলেও পাওয়া যায়, লাল নীল জল বরফের দিয়ে খেতে দেওয়া। এবং গরমকালে এটা ভীষণ যেমন লোভনীয়, ভীষণ লোভনীয়, তেমনি মানুষকে শান্তি দেয়। ভীষণ শান্তি দেয়। কিন্তু সেই মানুষটাই যখন বাড়িতে এসে তার যখন লুজ মোশন, বাংলাটা আপনারা খুব ভালো জানেন, লুজ মোশনটা যখন শুরু হয়, আর সেই সঙ্গে টাইফয়েডের জীবাণুটা সাথে করে নিয়ে আসা হয় যখন বাড়িতে, সেই শান্তিটা থাকে না। সে শান্তিটা তো অশান্তিতে পরিণত হয়ে গেল। ওটা কিন্তু ভেবে রাখতে হবে। অর্থাৎ বাইরের জল আমি খেতে কিন্তু না করবো, একদম সোজাসুজি কথা। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, ডাক্তারবাবু তাহলে কি করবো? জল সাথে নিতে হবে। জল সাথে নিতে হবে, পরিষ্কার কথা জেনে রাখুন। কারণ এই জল থেকে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি বীজাণু কিন্তু জল প্রবাহিত হয়ে আসে, এবং তা থেকেই মানুষের কিন্তু রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা শত কেন হাজার গুণ বেড়ে যায়। কাজেই বাইরের জল খেতে ভীষণ সাবধান। অনেককে দেখেছি ওই যেখানে সেখানে কলের জল, নোংরা যে কোনো জায়গা রয়েছে তার পাশে কলটা রয়েছে, জল তেষ্টা পেয়েছে, আমি জল খেয়ে নিলাম সেখান থেকে। মনে রাখবেন, ভীষণ ভুল কিন্তু করছেন। এই জল থেকে কমনলি দেখা গেছে জন্ডিস হয়েছে, কমনলি দেখা গেছে টাইফয়েড হয়েছে। এই দুটো রোগ তো আমি একদম সামনাসামনি বলে দিলাম। প্রচুর লোক এই নিয়ে হাসপাতালে আসছে, অনেক কিছু ভোগান্তি কিন্তু কপালে লেখা রয়েছে। কাজে জল থেকে সাবধান, জল সাথে করে নিয়ে বেরোতে হবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস বলে দিই, অনেককে দেখেছি, কিন্তু আমি নিজেও সেটা করে থাকি। ঠান্ডা জলটা রইল, যেটা আমি ওয়াটার বটলে, একটা বড় ওয়াটার বটলে নিয়ে আমি বেরোলাম, তার মধ্যে গন্ধরাজ লেবু কেটে একটা দিয়ে দেওয়া। আচ্ছা, সেটা কিন্তু দারুণ লাগে। এক নম্বর হচ্ছে বীজাণুকে কিছুটা পরিশোধ করে নেয়, জলটা ভালো থাকে। আর আমি যখন মাঝে মাঝে ওই বাইরে বেরিয়ে ঢোকে ঢোকে জলটা খাই, জলটা খেতেও ভালো লাগে, লেবুর টকটক ব্যাপারটা থাকে, আর দারুণ সুঘ্রাণ পাওয়া যায়। এটা একটা বলে দিলাম, এটা কিন্তু করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। কিন্তু তাই বলে বাইরের জলটা দয়া করে খাবেন না। হাসপাতাল একদম গরমকালে যে কোনো বড় হাসপাতালে যান, নার্সিংহোমে যান, ওই টাইফয়েড, জন্ডিস আর ওই লুজ মোশন নিয়ে লোকে শয়ে শয়ে লোক দৌড়দৌড়ি করছে। একদমই তাই। এবং এই সময়টাই বেশিরভাগ করে, একদম এটা সময়, এটা। এরপরে বলি অন্যান্য খাবার দাবার। অন্যান্য খাবার দাবারের ক্ষেত্রেও আমার মতামত একই কথা বলবো, যে বাইরের খাবারটা এই সময় একটু এড়িয়েই চলুন। বাড়ির খাবার, আপনাদের ভাষায়
এবং সকলের বাড়িতেই ছেলে মেয়ে আছে, তাদের ভাষায় ওই টেলটেলে ঝোল, এই টেলটেলে ঝোল এই কথাটা কিন্তু খুব বেশি আসে। এলেও দয়া করে ওটাই আপনি খাবেন, কম মশলা দেওয়া ঝোল, কম মশলা ব্যবহার করতে হবে। আর কাঁচা আম এর শরবত, কাঁচা আমের টক, এগুলো যদি খান শরীর কিন্তু সুস্থতায় ভরপুর। আর চেষ্টা করবেন প্রত্যেকদিন অন্তত একটা লেবু পাতে যেন থাকে। কেন? লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিডটা রয়েছে, পূর্ণমাত্রা ভিটামিন সি এই সময় ভীষণভাবে দরকার। প্রচণ্ড পরিশ্রম করছেন, বাইরে ওই রকম ঘাম ঝরে এসছে। আর সেই সঙ্গে মনে রাখতে হবে বাড়িতে ঢুকে ওই যে একটু বিশ্রাম নিয়ে তারপরে জল টল খাওয়া, এবং জলটা যেন এই গ্রীষ্মকালে অন্তত 3 লিটার থেকে 3.5 লিটার জল যেন খাওয়া হয়। এটা কিন্তু ভীষণ জরুরি শরীরটাকে হাইড্রেট রাখার জন্য। একদম। শরীরের থেকে জল যদি কমে যায় তাহলে আপনার প্রস্রাব করতেও অসুবিধা হবে, 2 নম্বর। আর ওটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে শরীরে ক্লান্তি বোধ ছেড়ে কিছুতেই যাবে না, কারণ ক্লান্তি তো লাগবেই, জলের পরিমাণ কমে গেছে। কাজে মনে রাখতে হবে জলটা খেতে হবে 3-3.5 লিটার জল। এটা খাওয়ার ব্যাপারে বললাম অন্তত। এরপরে আসুন পোশাক আশাক। ডক্টর, আমার খাওয়া নিয়ে একটা প্রশ্ন রয়েছে, যে এই যে একটি মানুষ, হয়তো যারা বিভিন্ন মানুষ এমন কিছু প্রফেশনে যুক্ত, বেশিরভাগ দিনের মধ্যে সময়টাই তাকে বাইরে কাটাতে হচ্ছে, এবং তাকে এই মোমেন্টে শরীরটাকেও ঠান্ডা রাখতে হবে, সঙ্গে হয়তো জল তিনি নিয়েছেন কিন্তু কোনো কারণে দেখা গেল যে সেটা পর্যাপ্ত হলো না, তখন তাকে শরীরটাকে ঠান্ডা করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। কম কম করে তিনি জল খাচ্ছেন, বাইরের কোন খাবারটা খেতে পারেন বা কোন পানীয়টা খেতে পারেন? বাইরের কোন খাবারটা খাওয়ার মধ্যে মোটামুটি সেফ বলবো, মোটামুটি না সেফ, সেটা হচ্ছে ডাবের জল। আচ্ছা, ডাবের জল কোনো কিছু না পেলে আপনি ডাবটা খেতে পারেন নিশ্চিন্তে। এবার ফলের মধ্যে কলাটা হচ্ছে সবচেয়ে বেস্ট, পুরোটা ঢাকা থাকে। আচ্ছা, একটু ধুয়ে কলাটা ছাড়িয়ে খাওয়া যেতে পারে, মানে যেগুলো বাইরের এক্সপোজারটা পাচ্ছে না সেটা সেফ। ডাবের জলটা খাওয়া নিশ্চয় যেতে পারে। আর পানীয় জল তো নিজের সাথে রয়েছে, কিন্তু আর যেসব বাইরে ওই রঙিন পানীয় যেগুলো পাওয়া যায় সেগুলো আমি আপনাদের না খেতেই বলবো। আচ্ছা, না খেতে বলবো, তার কারণ অনেক রোগ হয়েছে, ঠিক মতো সেটা হয়তো বটলিং করা হয়নি, কি হয়েছে, এরকম অনেক ব্যাপার আছে। এবং ইনস্ট্যান্ট শরীরটাকে ঠান্ডা করতে গিয়ে ঠান্ডা জল থেকে খেয়ে আপনি সর্দি করে ফেললেন, অনেকের গলা ব্যথা শুরু হলো, গলা ফুলে গেল, এমনকি এই যে গলার যে শটটা সেটাই আর বেরোচ্ছে না, এটা কমন প্রবলেম দেখা গেছে। কানে ব্যথা শুরু হয়ে গেল, এমন সর্দি এমন ঠান্ডা লাগলো যে দেখা যাচ্ছে যে গলাটা আমার ফুলে গেছে, তখন আর কিছু করার নেই। ডক্টর, এই যে বেসিক্যালি মানুষ বলে যে, এবং ডক্টর বিভিন্ন সময় সাজেস্ট করে ময়দার খাবার খাবেন না, এবং দেখা যাচ্ছে মানুষ বেশিরভাগ, যেটা বাড়িতে হোক বাইরে হোক, বাইরের খাবার খাওয়া উচিত নয়, তবুও প্রচুর পরিমাণে ময়দার ব্যবহারটা কিন্তু অনেক বেশি। বেসিক্যালি ময়দা এবং আটা, এই যে কারণ মানুষ যে প্রিপারেশন করছেন, এবং যেহেতু গরমকালে একটা মানে এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বহু মানুষ যারা বাইরে খাচ্ছেন ম্যাক্সিমাম ময়দার জিনিসপত্র, ময়দাটাকে না করা হয় এটা কেন? ময়দাকে না করা হয় এই কারণে, ওটাতে একদম ফাইন গ্রেইন করা, তো সেইটা আমাদের শরীরে খুব একটা যে উপকারী জিনিস হবে কিংবা উপকার আসবে তা কিন্তু নয়, কারণ এটা একটা ডিটেইল প্রসিডিওর, ওটা নিয়ে অন্যদিন আর একটা টপিক করা যেতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই আসবো। আর আটা কেন নয়, যদি মনে হলো এই যে ফুডের বিষয়টা, কিন্তু বাইরেটা অ্যাভয়েড করুন। বাইরে ময়দাই হোক আর আটাই হোক অ্যাভয়েডটা করাই ভালো। এবার আসি লাস্টের দিকে, সেটা হলো যে পোশাক আশাক। পোশাক আশাকের ব্যাপারে বলবো একটু ঢিলে ঢালা হালকা পোশাক পরে বেরোনো উচিত, এবং বিশেষ করে মহিলারা তো আছেই, দেখা যাচ্ছে যে আজকাল মাথা মুখ ঢেকে শুধু চোখটা বের করা রয়েছে, তারা কিন্তু এই পোশাকটাই পরা উচিত। কারণ এই পোশাক নিয়েও কিন্তু অনেক কিছু চলছে। কিন্তু আবারও বলবো হালকা পোশাক, ঢিলে ঢালা পোশাক এটা পরাই উচিত। আর অবশ্যই ছাতা, সানগ্লাস কিংবা সানস্ক্রিন, এই যে ক্রিমগুলো, এগুলো কিন্তু ব্যবহার করবেন। বিশেষ করে ছাতার
সানগ্লাস তো ব্যবহার অবশ্যই করবেন, এটা কিন্তু ভীষণ জরুরি। পোশাকের ব্যাপারে এটাই কিন্তু বলবো মূলত, মানে যাতে হিটটা ডাইরেক্ট শরীরে না লাগে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বাড়িতে যারা বাইরের থেকে কাজ করে এসেছেন তারা কিন্তু মনে রাখবেন ভালো করে বিশ্রাম নিয়ে স্নানটা সেরে ফেলবেন। যাদের ঠান্ডা জলে অসুবিধা আছে তারা একটু গরম জলে স্নানটা করে নেবেন, এবং গরমকালে মূলত দুবার স্নান করাটাই শ্রেয়। কারণ এই যে গায়ে যে ঘাম ক্লেদ যেগুলো রয়েছে তাতে আপনার বীজাণু ওপরে, চামড়ার উপরে যে বীজাণুগুলো আছে সেগুলো স্নানের সাথে সাবান দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন আপনি, সেখান থেকে মুক্তি। কাজে স্নানের ব্যাপারটা কিন্তু বিশেষভাবে জরুরি, মনে রাখতে হবে এটা। মানে বাইরে যেরকম দুবার করে স্নানটা জরুরি, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা জরুরি, এবং তার সাথে বাইরে বেরোচ্ছেন পোশাক আশাক এই দিকে অবশ্যই নজর রাখতে হবে। ডক্টর, আমি যদি মেটেরিয়ালস বলি, বেসিক্যালি সুতিরটা কি অনেক ভালো? অবশ্যই সুতি পোশাক, আমি ওটা বলা উচিত ছিল আমার, তুমি ধরে দিলে। সুতির পোশাক অবশ্যই পরবে। আচ্ছা, ওই টেরিলিন টেরিকট এগুলো একদম নয়। সুতির পোশাক পরাটা যথেষ্টই বাঞ্ছনীয়, কারণ সুতির পোশাক পরলে পরে সেটাই আপনার শরীরকে, ত্বককে সুস্থ স্বাভাবিক রাখবে। আর এর সঙ্গে খাওয়ার ব্যাপারে আমার হঠাৎই মনে পড়ে গেল, যদি পারেন তাহলে প্রত্যেক দিন যেন আপনার খাওয়ার মধ্যে টক দই ব্যাপারটা যেন থাকে। আচ্ছা, এটা কিন্তু বারবার বলে দিলাম। টক দই চেষ্টা করবেন, ওই অনেকে টক দই বলে টক দইয়ের মধ্যে চিনি দিয়ে খাচ্ছে, সেটা আমি টক দই বলিনি। টক দই চেষ্টা করবেন একদম নুন না দিয়ে ডাইরেক্ট খেতে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। যারা না পারবেন এক চিমটি হয়তো নুন নিয়ে খেতে পারে, কিন্তু টক দইটা রাখবেন। টক দই খেলে আপনার ত্বকটা ভালো থাকবে, টক দই খেলে আপনার এই শরীরটা আপনার সুস্থ স্বাভাবিক ভীষণভাবে থাকে। আর টক দই নিজেও একটু নিজের একটা ঠান্ডার একটা ব্যাপার থাকে, আর খেতেও ভালো লাগে, আর শরীর সুস্থতা রাখার একটা অবলম্বন। কাজে টক দই যেন ডায়েটে যেন থাকে। ডক্টর, এই যে গরমকাল, এই গরমকালটা নিয়ে মানুষ মানে সুস্থ থাকতে গেলে আরও একটা বিষয় আসে যে যারা এসি কার ব্যবহার করছেন, গাড়িতে চড়ছেন, এসি গাড়িতে যাচ্ছেন, প্রচণ্ড টেম্পারেচার, তার মধ্যে তাকে গাড়ি থেকে নামতে হচ্ছে কোথাও, আবার তিনি বসলেন এসিতে ঢুকে, খুব সহজে দেখা যাচ্ছে তাদের ঠান্ডা লেগে যাচ্ছে। খুব স্বাভাবিক, খুব এফেক্টেড হচ্ছে তারা। খুব স্বাভাবিক, একদম ভালো প্রশ্ন করেছো। এসি গাড়িতে চড়তে গেলে সম্ভবত ধরো আমি এক জায়গায় যাচ্ছি, সেই জায়গায় পৌঁছবার কিছুটা আগে এসিটাকে বন্ধ করে দিলেই বেটার। আচ্ছা, স্বাভাবিক, মানে আমি যেটা করে থাকি, আমার মতের সাথে নাও মিলতে পারে, অনেকে আমার মতের সাথে আর্গুমেন্টে যেতে পারে, কিন্তু উপায় নেই। আমি যেটা করে থাকি তাই বলে রাখছি। ধরো আমি এখন বাড়ি যাব, গাড়ির এসিটা বাড়িতে যাওয়ার হয়তো 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার আগে এসিটা বন্ধ করে দেবো। তাহলে টেম্পারেচারটা যতটা সম্ভব বাইরের সাথে কাছাকাছি এসে যায়। কারণ এসি থেকে বেরিয়ে বাইরে ওই অত্যধিক গরম, একেতে নিজে হাঁসফাঁস অবস্থা আরও বেশি বেড়ে গেল, এবং তাতে আমার সর্দিগর্মি হওয়ার সুযোগটা আরও বেশি বেড়ে গেল। কাজেই এই ব্যাপারটা যতটা সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে চলাটাই স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু তার মধ্যে যে যতটা পারবে সে ততটা করবে। তার মানে ডক্টর, এই আলোচনার মধ্যে দিয়ে এটা একটা স্পষ্ট, মানে শরীর তখনই বিদ্রোহ করবে যখনই দেখা যাবে কোনো সময় ব্যালেন্সটা হারিয়ে ফেলছে। অবশ্যই বাইরে হঠাৎ করে শরীরটা গরম ঠান্ডায় গেল, বা ঠান্ডার মধ্যে রয়েছে হঠাৎ করে গরমের মধ্যে গেল। শেষ করবার আগে আর একটা কথা বলে দিই, এখন বোধহয় আজকে পেপারে দেখছিলাম এবং স্ট্যাটিস্টিক্স একটা দেখছিলাম, এখন পর্যন্ত বোধহয় পশ্চিমবঙ্গে 372 জন বোধহয় কোভিড পজিটিভ এরকম একটা, এবং সংখ্যাটা কিন্তু প্রচুর, হ্যাঁ অনেকটাই। তো এই ব্যাপারে এখনকার যে কোভিডটা এসছে সেটা অবশ্য খুবই হালকা ধরনের এখন পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে, কিন্তু সর্দি কাশি, সর্দি গরমি, সর্দি কাশি জ্বর, এই যে উপকরণগুলো নিয়ে যারা আসবে, এই উপসর্গ নিয়ে যারা আসবে তাদের কিন্তু ভোগান্তি আছে। কাজে সেটা সম্পর্কে কিন্তু মাথায় রাখতে হবে। কাজে গরমকালে কিভাবে চলবো, কি খাবো, কখন বেরোবো, এসিতে থাকবো কি এসিতে থাকবো না, ওটা কিন্তু নিজে মাথায় রেখে চলবেন। আমি আগেই সতর্কীকরণ করে দিলাম, তার কারণ একটু যেন কোভিডের একটা খাওয়া যেন পাচ্ছি,
তাহলে নিজের সতর্কীকরণ নিজের কাছে রাখতে হবে। সেই জন্য আরও একটু ভেবেচিন্তে পা ফেলা উচিত। কারণ আমরা যে জানি একটা কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই কথাটা মাথায় রাখতে হবে। তাই এই অনুষ্ঠানে সেটাও আমি বলে দিলাম। হ্যাঁ ডক্টর, বর্তমানে এটা কিন্তু মানুষের কাছে একটা চিন্তার জায়গা। আমরা কোভিডের সেই ভয়ানক পরিস্থিতি দেখেছি, জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে, রেগুলার যে দৈনন্দিন জীবন সেটা ব্যাহত হচ্ছে সব দিক থেকে, আর্থিক দিক থেকে শুরু করে শারীরিক দিক থেকে, সব দিক থেকে একটা কিন্তু সামাজিকভাবে ক্ষতি হয়েছে। বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে ভুগেছেন এবং আবার একটা নতুন ফেজ শুরু হয়েছে। এই সময় অনেক বেশি সতর্ক হওয়াটা প্রয়োজন, অনেক বেশি সতর্ক হতে হবে। তার জন্য তাহলে আমি কি কি খাওয়ার যাবে, বাড়িতে কি কি খাবো, বাইরে খাবো না, জল কি ব্যবহার করব, জল কতটা খাবো, জল কি খাবো, কি পোশাক পরিচ্ছদ করবো, তাহলে সেইগুলো একটু ভেবে নিতে হবে। আমি তাহলে সেই মতো আমি চলবো। আর একটা কথা ভীষণ মনে পড়ছে ডক্টর, যখন গরমের প্রসঙ্গ এলো, এত টেম্পারেচার, যারা বাইরে ঘুরে ঘুরে কাজ করছেন বেসিক্যালি অনেকটা মানে হেঁটে কাজ করছে, মানে কিছুক্ষণ সময় পর কেউ কেউ ফিল করলেন যে প্রচন্ড পরিমাণে অস্থির লাগছে, শরীরটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, কি করবে? অর্থাৎ শরীর ভীষণ ক্লান্ত, গরম হয়ে গেছে, কাজ ছেড়ে দিন, আপনি যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। আগে বসে পড়ুন, বসে আগে বিশ্রাম নিয়ে নিজে সঠিকভাবে বসুন, তারপরে আবার পরবর্তী অধ্যায়তে যাবেন। চট করে ওটা কন্টিনিউ করতে যাবেন না, মারা পড়ে যাবেন। এবং এই করেই কিন্তু ওই হিটস্ট্রোক, সানস্ট্রোকের এই জিনিস চলছে, ঠিক আছে চলছে না। যখনই শরীরটা মনে হচ্ছে খারাপ লাগছে, বসে পড়ুন, ওখানে বসে পড়ে আগে জিরিয়ে নিন, তারপরে দেখা যাবে। মানে আগে সতর্কতা, সচেতনতা দুটোই অবলম্বন করতে হবে। এবং সেক্ষেত্রে যখনই মনে হচ্ছে যে হ্যাঁ শরীরে কোনো রকম উপসর্গ রয়েছে, কোনো রকম সমস্যা মনে হচ্ছে, আপনার শরীর বুঝে সেই শরীরটাকে রেস্ট দিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। ওই সময় শরীরটাকে একটু ঠান্ডা করার উপায় খুঁজে নেওয়াটাই বোধহয় ভালো। আগে আপাতত আগে বসুন তো, আগে তারপরে আপনি বসলে পরে আস্তে আস্তে অনেকটা জিরিয়ে গেলে ঠান্ডা অনেকটাই বোধ করবেন।